শুরু করছি যা বলবো সত্যি বলবো। আমি পি আর ওরা কি বলছে? আরে রাজনীতিকরা। আজ কলকাতায় বিজেপি বলল তৃণমূল থেকে সাবধান, আর দিল্লিতে তৃণমূল বলল বিজেপি থেকে সাবধান। কেন? ওই ওয়াকফ কি জানেন? এই যে বিল নিয়ে দিনভর তোলপাড় গোটা দেশ, সংসদে সরকার বিরোধী বাকযুদ্ধ, তার কারণ কি জানেন? সত্যি কি এই বিল পাশ হয়ে গেলে রক্ষা হবে দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের স্বার্থ? কেন্দ্রের সরকার বলছে এই বিল বদলে দেবে পিছিয়ে পড়া গরিব মুসলমানের ভাগ্য। বিরোধীরা বলছেন সবটা মোদির জুমলা। কোনটা ঠিক? সেই সত্যিটাই বলবো আজ। যা বলবো সত্যি বলবো, এটাই আমার প্রতিজ্ঞা। আজও তার অন্যথা হবে না। কিন্তু কি এই ওয়াকফ সম্পত্তি জানিয়ে এত হইচই? ইসলামিক আইনে ধর্মীয় বা সেবার কাজে উৎসর্গ করা সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। এই সম্পত্তির অন্য কোনো ব্যবহার কিংবা কেনা বেচা করা যায় না। ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে ওয়াকফ বোর্ড। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সেবামূলক কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা হয়। এই মুহূর্তে দেশে 9.4 লক্ষ একর জমি ওয়াকফ বোর্ডের সম্পদ। আর এই সম্পদ রক্ষার নিয়ম কানুন নিয়েই যত জলঘোলা। কেন্দ্রের রিপোর্ট বলছে ওয়াকফ বোর্ড দেশের তৃতীয় বৃহত্তম জমির মালিক। প্রথম সেনা, তারপর রেল, তারপরে ওয়াকফ বোর্ড। মানে সম্পত্তি প্রায় 10 লক্ষ একর জমির মালিক বা এই মুহূর্তে অধীনে রয়েছে ওয়াকফ বোর্ডের। আর সেটাই নাকি সব দলের নজরে রয়েছে। ওই কবেকার কথা, বিষয় না বিষ। এই প্রায় 10 লক্ষ একর জমি নিয়েই রাজনীতির বিষ ছড়িয়ে পড়ছে। বিজেপির অভিযোগ এই সবটাই হয়েছে গরিব মুসলমানকে বঞ্চিত করে। ভোট ব্যাংক রক্ষা করতে এতদিন সেই অনৈতিক পদক্ষেপ সমর্থন করে গিয়েছে আগের সরকারগুলো। সত্যি তাই? ভারতে এই ওয়াকফের ইতিহাস হাজার বছরের প্রাচীন। মুলতানের জামা মসজিদে 2টি গ্রাম দান করেন মোহাম্মদ ঘোরি। সেখান থেকেই এই ভূখণ্ডে ওয়াকফের সূচনা। 1192 সাল তেরাইনের দ্বিতীয় যুদ্ধে রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান হেরে যান মোহাম্মদ ঘোরির কাছে। দিল্লিতে প্রতিষ্ঠা হয় সুলতানি শাসনের, আর তারপরেই দেশ জুড়ে বাড়তে থাকে ওয়াকফ সম্পত্তি। স্বাধীনতার পর ওয়াকফ সম্পত্তিকে নিয়মে বাঁধতে সচেষ্ট হয় সরকার। 1954 সালে তৈরি হয় ওয়াকফ আইন। 1995 সালে ওয়াকফ আইনের সংশোধনী আসে। বাড়ানো হয় ওয়াকফ বোর্ডের ক্ষমতা। ওয়াকফ বোর্ডের হাতে বিপুল ক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিজেপি। কি অভিযোগ তাদের? ওয়াকফ বোর্ড নিয়ে গত কয়েক বছরে অভিযোগের পাহাড় জমেছে। এর মধ্যে আছে জমি দখল, ওয়াকফের সম্পত্তি বিক্রির মতো অভিযোগ বলছে কেন্দ্র। আর সেখান থেকে গরিব মুসলমানকে রক্ষা করতেই নাকি মোদী সরকারের এই উদ্যোগ বলছে বিজেপি। কোন সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণার অধিকার এতদিন ছিল ওয়াকফ বোর্ডের হাতে। সংশোধনীতে ওয়াকফ বোর্ডকে একচ্ছত্র অধিকার দেওয়া হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা শাসক বা তার ঊর্ধ্বতন কোনো আধিকারিকের হাতে থাকবে। বোর্ডের 2 অমুসলিম সদস্যকে রাখার কথা বলা হয়েছে। বিলের তীব্র বিরোধিতা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এই বিল গণতন্ত্রের পরিপন্থী বলে সুর চড়াচ্ছেন বিরোধীরা। অনেকেই বলছেন এই বিল আসলে সংখ্যালঘুদের সম্পত্তি নিয়ন্ত্রণের অধিকার সরকারের হাতে নেওয়ার কৌশল। সত্যি বিলের তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় গত নভেম্বরে বিধানসভায় স্পষ্ট করে কি বলেছিলেন মনে করুন। স্বাধীনতা ও সাম্যের অধিকারকে লঙ্ঘন করছে এই বিল। ধর্মীয় স্বাধীনতা ও সাম্যের অধিকারকে এই বিলে এইভাবে বিল এনে বিধানসভাকে অপমান করা হয়েছে। এই বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী।
বিধানসভায় মমতা সাফ জানিয়ে দেন মুসলিমদের কোনো অধিকার কেড়ে নেওয়াকে তিনি সমর্থন করবেন না। বুধবার যখন বিল পেশ হলো তখনও ফের একবার সে কথাই শোনা গেল মমতা ব্যানার্জির মুখে। The Jumla party is only one point program to divide the country, and they believe only divide and rule policy. What we do? স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দিলেন তার সরকার কোথাও বুলডোজার পাঠাবে না, ইঙ্গিতটা স্পষ্ট। বুধবার বিল পেশের দিনই সরকারের প্রতিবাদ ও আইনি যুদ্ধে যাওয়ার ঘোষণা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। हमारा एहसास है कि जेपीजी महज एक फरेब है और एक धोखा है और ये मुस्लिम दुश्मनी की बुनियाद पर ये बिल लाया गया है। मुसलमानों को इकोनॉमिकली और रिलीजियसली एक तरीके से गोया के दूर करने के लिए जितने संवैधानिक अधिकार हमको हासिल है, जितने डेमोक्रेटिक अधिकार हमको हासिल है, उसको सामने रखते हुए पूरे देश में देशव्यापी ये पीसफुल एजुकेशन चलाएंगे जब तक के ये अमेंडमेंट वापस नहीं लिया। বিজেপি বলছে সংখ্যালঘুদের স্বার্থ নিয়ে খেলে চলা রাজনীতিকদের মৌচাকে ঢিল এই বিল। বিরোধীরা বলছেন আসল মৌচাকে ঢিল মারছেন তারা, কারণ মোদী সরকার আদতে সংখ্যালঘু মানুষের অধিকার হরণ। তারা টানছেন যোগী রাজ্যের বুলডোজার শাসনের কথা, কারণ ওয়াকফ সম্পত্তি সব থেকে বেশি তো এই উত্তরপ্রদেশেই। নরেন্দ্র মোদী সরকারের ওয়াকফ বিল কার পক্ষে? ঈদের দিন একাধিক রাজ্যে হাতে কালো ব্যান্ড পরে প্রতিবাদ দেখিয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। বিল পেশের সকালে আবার দেখা গেল মিষ্টিমুখ, মোদীকে ধন্যবাদ দেওয়ার ছবিও। কোনটা ঠিক? বিজেপি, কংগ্রেস, তৃণমূল হুইপ মেনে সকাল থেকে সংসদে হাজির সব পক্ষ। প্রতিবাদ জানাতে তৃণমূলে সুদীপ বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন কালো পোশাকে। সকাল থেকেই যুদ্ধের ইঙ্গিত লোকসভায়। ইউপিএ সরকার নাকি সংসদ ভবনও ওয়াকফের হাতে তুলে দিতে চেয়েছিল, আজকে ছিলেন মোদী। লোকসভায় ওয়াকফ বিল পেশ করে দাবি কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজুর। পাল্টা যুক্তি সাজালো বিরোধী শিবিরও। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উঠল বিভাজনের রাজনীতির অভিযোগ। কেউ কাউকে এক ছটাক জমিও ছাড়তে নারাজ। আর এই রাজনীতির যুদ্ধের কেন্দ্রে প্রায় 10 লক্ষ একর জমি। संशोधन लेके नहीं आते तो जिस सदन में हम बैठे हैं ये पार्लियामेंट बिल्डिंग, इसको भी क्लेम किया जा रहा था। एयरपोर्ट, बसंत विहार, और अगर नरेंद्र मोदी जी का सरकार नहीं आते, अगर यूपीए का सरकार कंटिन्यू रहता तो क्या क्या बिल्डिंग को नोटिफाई किया जाना था। 123 प्रॉपर्टी को तो नोटिफाई किया। इस बिल के द्वारा 4 इनके मूल उद्देश्य। पहला मूल उद्देश्य है कि संविधान को कमजोर करना, टू डाइल्यूट द कॉन्स्टिट्यूशन। इनका दूसरा उद्देश्य है भ्रम फैलाना, टू डिफेम द माइनॉरिटी कम्युनिटीज ऑफ इंडिया। करने के लिए वक्फ कानून को एक्सट्रीम बना दिया कि इनके राज में जो मिली भगत चली वो चलती रहे, ये नहीं चलेगी। Bill is a clear breach of the right of the Muslims to perform their religious duty, to manage their religious affairs, and therefore completely in violation of Article 26 of the Constitution of India. देश तोड़ दोगे आप लोग, तोड़ दोगे। हमने साहब, मैं अभी भी आपके माध्यम से, इस सदन के माध्यम से देश भर के मुसलमान भाइयों बहनों को कहना चाहता हूं, आपके वक्फ में एक भी नॉन मुस्लिम नहीं आएगा। ये एक्ट में ऐसा कोई प्रावधान नहीं। দেখুন, সেই দুপুর 12টা থেকে আলোচনা চলছে। একবার সরাসরি যাই লোকসভায়। सूडान में नहीं है, लेबनान में नहीं है, सीरिया में नहीं है, जॉर्डन में नहीं है, तुनिसिया में नहीं है, इराक में नहीं है, भारतवर्ष में वक्फ बोर्ड है। वक्फ प्रॉपर्टी को कानूनन सुरक्षा
लीगल प्रोटेक्शन दिया गया है, उसके बाद भी हंगामा क्यों है बरपा? उसके बाद भी हंगामा क्यों है बरपा? मैं पूछना चाहता हूं, क्या गुनाह है मोदी जी का? क्या गुनाह है हमारा? हमारा गुनाह सिर्फ इतना है कि हम सबका साथ चाहते हैं, हम आगा खानियों का साथ चाहते हैं, हाँ हम बोहरा समाज का साथ चाहते हैं, हम पसमानदा समाज का जो पिछड़ा वर्ग है मुसलमान समाज में उसका साथ चाहते हैं, हाँ हम चाहते हैं महिलाओं का रिप्रेजेंटेशन और प्रतिनिधित्व हो। क्या ये गलती है? क्या मोदी जी गलती कर रहे हैं? आप बताइए। हम सबका विकास चाहते हैं, हम चाहते हैं वक्फ औलाद के अंतर्गत जब आपकी फैमिली लाइन समाप्त होती हो उस समय अगर एक बेवा हो, उस समय यदि तलाकशुदा महिला हो, उसको नजरअंदाज करते हुए किसी भी कीमत पर प्रॉपर्टी जो है वो वक्फ पे पास नहीं जानी चाहिए। লোকসভায় রাজ্যসভায় ভোটাভুটির ফল যাই হোক না কেন, ওয়াকফ মেলালো সব বিরোধীদের। সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার দাবিতেই মিটল দেওয়াল। মঙ্গলবার বহুদিন পর কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিতে দেখলাম তৃণমূলকে। সব বিরোধী দল হুইপ দিয়ে হাজির হলো লোকসভায়। তবে রাজনীতির বোদ্ধাদের একাংশ মনে করে এবার বিল পাশ করিয়ে নিতে পারলেও ভবিষ্যতে এই বিল গলার কাঁটার মতো বিঁধে থাকবে মোদি রাজে। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুরা এরপর কি করবেন তা কে বলতে পারে? অন্য জায়গা যেভাবে বিরোধীরা সংখ্যালঘুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চাইছে, এই প্রচারকে উচ্চগ্রামে নিয়ে যাচ্ছে, তাতে বিজেপির এই দুই শরিক অর্থাৎ চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার পরে কি লক্ষণ দেখাবেন সেই নিয়ে চিন্তা রয়েছে। কারণ বিহারে এই বছরের শেষেই বিধানসভা নির্বাচন আছে এবং নীতিশ কুমারের কাছে সংখ্যালঘু ভোট ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এক ওয়াকফ মিলিয়ে এককাট্টা করে দিল সব বিরোধীকে। তৃণমূল পর্যন্ত কংগ্রেসের ডাকাই মিটিংয়ে যোগ দিল। বিজেপির গলার কাঁটা নয়, এক ওয়াকফে সব বিরোধী এক কাট্টা। আচ্ছা, বিজেপি কি বেকায়দায় পড়তে চলেছে? বাংলায় ভোট রয়েছে 26-এ, 25-এর শেষে বিহারে ভোট রয়েছে। সব বিরোধী যদি আবার একজোট হয় বিজেপির জন্য সেটা ক্ষতিকারক নয়? বাংলায় সেখানে কি আরো নড়বড়ে দশা? কেউ কেউ দিলীপ ঘোষের কথা শুনে তারই ইঙ্গিত পাচ্ছেন। আসলে গত কদিন ধরে রাজ্য রাজনীতিতে নতুন করে বেশ সক্রিয় দিলীপ ঘোষ। প্রকাশ্যে অনেক বেশি দেখা যাচ্ছে, রোজ উনি হেডলাইন হচ্ছেন, ধমকে চমকে হেডলাইন। সেসব বলতে বলতেই এবার নিজের দলের নেতাকেই নিশানা করে বসলেন। বারে বারে দল বদলে এই মুহূর্তে বিজেপি করা অর্জুন সিংকে নিজের স্ট্যান্ড ঠিক করার পরামর্শ দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। প্রকাশ্যে মিডিয়ার ক্যামেরার সামনে বললেন ওর স্ট্যান্ডের একটু এদিক ওদিক আছে, ওকে আগে ওটা ঠিক করতে হবে, মানে অর্জুন সিংকে। তা দিলীপবাবুকে হঠাৎই অনেক কিছু বলতে বলতে মুখ ফসকে বললেন, নাকি অঙ্ক কষে সচেতনভাবে মিডিয়ার ক্যামেরার সামনে কথাগুলো বললেন? এই প্রশ্ন যখন উঠছে তখন আরো কয়েক কদম এগিয়ে দিলীপ ঘোষ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন। গতকালই দলীয় সব পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন ফালাকাটার বিজেপি বিধায়ক মনোজ রাও। সেই প্রসঙ্গ টেনে জেলা সভাপতি পদ এবং তাতে নির্বাচিত যে প্রতিনিধিরা রয়েছেন দলের, সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। অসন্তোষের কথা প্রকাশ্যে জানিয়ে দিলেন, কিন্তু কৌশল করে। দিল্লি থেকে বাংলা ওয়াকফ বিলের বিরোধিতায় 1 ইঞ্চি জমি ছাড়বে না তৃণমূল, তা স্পষ্ট। দিল্লিতে তো নয়, এমনকি এটা বাংলাতেও তৃণমূলের হাতিয়ার। বিজেপি এমনি খানিকটা বেকায়দায়, তার উপর নিজের দলে যদি এমন আকচাকচি হয় তাহলে 26-এর আগে কি খুব একটা মসৃণ পরিস্থিতি তৈরি হবে? দিলীপ ঘোষের মতো নেতার কথায় রাজ্য বিজেপির এই অগোছালো দশার প্রমাণ তো হাতে নাতে পাওয়া যাচ্ছে। বিজেপির চিন্তা কি বাড়ছে? গুলিকাণ্ডে অর্জুন সিং এর বিরুদ্ধে মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্যারাকপুর মহকুমা আদালত।
রক্ষা কবচে বুধবারই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন বিজেপি নেতা। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চে মামলার শুনানি। তার আগে পর্যন্ত কঠোর পদক্ষেপ না করার জন্য রাজ্যকে মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি। হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেলেও নিজের দলেই অস্বস্তির মধ্যে পড়ে গেলেন অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে স্ট্যান্ড ঠিক করার পরামর্শ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসছেন সেদিন থেকেই অর্জুন সিংয়ের পিছনে লেগে আছে। অর্জুন সিংকে স্ট্যান্ড ঠিক করা উচিত, উনি এদিক ওদিক করেন, সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষেও। কিন্তু ওনাকে টার্গেট করেছে ওরা, ওকে রাজনীতি করতে দেবে না। কিন্তু অর্জুন সিং লড়ে আসছে এসবের বিরুদ্ধে, পার্টি ওনার সঙ্গে আছে, যা করার আমরা করব। গত কয়েক বছরে অর্জুন একাধিকবার এদিক ওদিক করেছেন। 1995 সালে কংগ্রেসের হাত ধরে দলীয় রাজনীতিতে হাতে খড়ি। 2001 সালে দল বদলে তৃণমূলে যোগ দেন। তৃণমূলের টিকিটেই 4 বার ভাটপাড়া বিধানসভা থেকে জয়ী হন। 2019 সালে ফের দল বদলে বিজেপিতে। একই বছর ব্যারাকপুর লোকসভা থেকে জয়ী হন অর্জুন। 2022 সালে তৃণমূলে অর্জুনের ঘর বাপসি, কিন্তু এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। লোকসভার টিকিট না পেয়ে 2024 সালে বিজেপিতে ফিরে যান। অর্জুনের এই বারংবার দল বদল নিয়ে কৌশলে খোঁচা দিলেন দিলীপ। অর্জুন সিংকে স্ট্যান্ড ঠিক করা উচিত, উনি এদিক ওদিক করেন, সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষেও। দিলীপের খোঁচা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে নারাজ তার দল বিজেপি। দিলীপ ঘোষ আজকে বলেছেন যে অর্জুন সিং এরও না নিজের স্ট্যান্ড ঠিক করা উচিত। উনি একবার তৃণমূলে একবার বিজেপিতে, ওনার নিজের নিয়ে আমি কোনো মন্তব্য করব না। দিলীপের আপত্তি শুধু অর্জুনেই আটকে নেই। দলের জেলা সভাপতি বদল নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পালাকাটার বিজেপি বিধায়ক মনোজ ওরাওয়ের দলীয় সব পদ ছাড়ার প্রসঙ্গ টেনে বুঝিয়ে দিয়েছেন নিজের অবস্থান। সবার পছন্দ অপছন্দ আছে, সেটা বলার জায়গাও আছে, সেইভাবে বলা উচিত, তার সমাধানও আছে। আর প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী পার্টিতে জায়গাও আছে, আর সেটা দেওয়া উচিত। পার্টিতে নির্দিষ্ট একটি সাংগঠনিক পদ্ধতি আছে, সেটা দিলীপ ঘোষও জানেন, সেটা আমিও জানি এবং মনোজরাও জানি। 26-এর আগে এখনো পর্যন্ত রাজ্য সভাপতির নাম ঠিক করে উঠতে পারেনি গেরুয়া শিবির। জেলা সভাপতিদের নাম ঘোষণার আগেও জায়গায় জায়গায় ক্ষোভ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে মুখ খুলে কি দলেরই অস্বস্তি বাড়ালেন দিলীপ? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অর্জুন নিয়ে দিলীপ ঘোষ যখন এদিক ওদিকের কথা বলছেন, তখন হুমায়ুন কবির, তৃণমূলের হুমায়ুন কবির, তিনিও খানিকটা তাল টুকে দিলেন। অর্জুনকে তিনি যে ভাষায় বিঁধলেন দেখুন। একজন পলিটিক্যাল ম্যান যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে বা যখন জনমানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তার অনেক কিছু ভুল হয়। আগামী দিনে দেখতে হবে যে অর্জুন সিং তার স্ট্যান্ড কি হবে। বিজেপি শুধু বাংলায় বেকায়দায় যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন। উত্তরপ্রদেশ অন্যতম বিজেপি শাসিত রাজ্য, মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ, এবং সেটা নাকি রোল মডেল। বিজেপির এ বঙ্গের নেতারা নানা ঘটনায় নানা উদাহরণে ওই বারবার উত্তরপ্রদেশের নাম আনেন, যোগীর নাম আনেন। সেখানেও বেকায়দায় পড়েছে গেরুয়া শিবির। কেন? কয়েকটা ছবি যদি আপনার সামনে আনি না, হাঁ হয়ে যাবেন। ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে যোগী প্রশাসনের বুলডোজার দাওয়াই। বুলডোজার, বিজেপির গর্বের বুলডোজার ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে। মর্জি মতো বাড়ি গুঁড়িয়ে দেওয়ার যে নীতি নিয়ে সেখানকার সরকার চলে, তার তীব্র ভর্ৎসনা করেছে দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছে। বিচারপতিরা বলেছেন, এভাবে বুলডোজার চালিয়ে কোনো অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দেওয়া শুধু অমানবিক নয়, অবৈধ। এখন দেখার সর্বোচ্চ আদালতের এই ধমকানির পর যোগী প্রশাসন বুলডোজারে ব্রেক কষবে, নাকি আগের মতোই বজায় থাকবে সরকারের বুলডোজার প্রীতি। উত্তরপ্রদেশ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাতেও কত বিজেপি নেতা বুলডোজার চালানোর স্বপ্ন দেখছেন, হুমকি দিয়েছেন। সুপ্রিম নির্দেশের পর তারা কি বলবেন, নজর ঠিক থাকবে আমার। जो जैसे समझेगा उसको उसी भाषा में समझाना चाहिए, जो जैसे समझेगा उसको उसी भाषा में समझाना चाहिए।
অভিযুক্তদের শায়েস্তা করতে বুলডোজারের ভাষা বোঝেন যোগী আদিত্যনাথ। তাই বেগড়বাই দেখলেই রাতারাতি বাড়ি ভাঙার নোটিশ ধরিয়ে দেয় তাঁর প্রশাসন। আপত্তি অনুরোধ না শুনেই চালিয়ে দেওয়া হয় বুলডোজার। বিরোধীদের বরাবরের অভিযোগ, বুলডোজার দাওয়াইয়ের মাধ্যমে উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের দমিয়ে রাখতে চায় রাজ্যের বিজেপি সরকার। যদিও এই অভিযোগ উড়িয়ে দেয় গেরুয়া শিবির, কিন্তু তাদের বুলডোজার নীতি বন্ধ হয়নি। এই অবস্থায় সুপ্রিম কোর্টে আবার ধাক্কা খেল যোগী প্রশাসনের বুলডোজার দাওয়াই। 2021 সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গ্যাংস্টার নেতা আতিক আহমেদের সম্পত্তি লাগোয়া একাধিক বাড়ি ভেঙে দেয় জেলা প্রশাসন। এর মধ্যে এক আইনজীবী, এক অধ্যাপক এবং আরও কয়েকজনের বাড়ি ছিল। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আদালতে যান ভিটেহারারা। সেই মামলায় মঙ্গলবার যোগী প্রশাসনকে চরম ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। মামলাকারীদের 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশের পাশাপাশি বিচারপতি এএস ওক এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ জানায়, এই ধরনের ঘটনা আমাদের অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়ে যায়। যারা আদালতে আবেদন করেছেন সেই সব মানুষের বাসস্থানকে জোর করে ভেঙে দেওয়া হয়েছে। মামলার শুনানিতে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর প্রসঙ্গ টেনে আনেন দুই বিচারপতি। ভিডিওয় দেখা গিয়েছে বুলডোজারে বাড়ি ভাঙার মাঝেই ঘর থেকে ছিটকে বেরিয়ে আসছে ছোট্ট মেয়েটি, বুকের কাছে চেপে ধরে রাখা কয়েকটা বই। এই ভিডিওর প্রসঙ্গ টেনে যোগী প্রশাসনের বুলডোজার দাওয়াইকে অমানবিক আখ্যা দিয়েছে সর্বোচ্চ আদালত। উত্তরপ্রদেশ থেকে অনুপ্রাণিত হয়ে অতীতে বাংলাতেও বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতারা, যার পাল্টা শোনা গিয়েছে তৃণমূলের মুখে। উত্তরপ্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল, আসাম হয়ে কোচবিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়লো বলে বুলডোজার দিয়ে আমার ইচ্ছে হলো আমি ভেঙে দিলাম। এসব হাততালি পাওয়া রাজনীতিকে গণতন্ত্র বলে না, এটা স্বৈরাচার, এটা হিংসা। উত্তরপ্রদেশে যোগীর বুলডোজারে বেড়ি পড়িয়েছে সুপ্রিম কোর্ট। বাংলাতেও কি বুলডোজার বুলিতে ইতি পড়বে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। রাজনীতির শব্দগুলো বদলে গেছে। বুলডোজার রাজনীতি, রাম রাজনীতি, ধর্ম রাজনীতি, বাপরে বাপ, নতুন ভোকাবুলারি বানাতে হবে। এই যেমন দেখুন রামকে নাম, বেশ কয়েক বছরের এটাই ট্রেন্ড। ওই যে বলছিলাম ধর্ম ছাড়া কোনো স্লোগানই আর নেই নেতাদের। ভোটার তালিকায় বেছে বেছে হিন্দুদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে মিছিল করছেন, কমিশনেও গেলেন অভিযোগ জানাতে। আর তার ঝাঁঝালো বক্তব্য জুড়ে রইল সেই ধর্ম কথা। হিন্দু বিরোধী দল, এই দল পশ্চিম বাংলায় হিন্দুদের ভোটার লিস্ট থেকে নাম কাটতে চায়। আমরা হিন্দু ভোটারদের রক্ষা করার জন্য আর তাই হবে, গণতন্ত্র আমরা রক্ষা করব, ভোট লুট আমরা করতে দেব না। আসছে রামনবমী, তার আগে জেলায় জেলায় প্রচার শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। কলকাতার রাস্তায় ব্যানার, পোস্টার, আর সেই পোস্টার জুড়ে মোদি আর শুভেন্দুর ছবি। পারদ রামনবমীর আগে চড়ছে। আর কয়েকদিন পরেই রামনবমী, শক্তি দেখাবেন তো, দেখাবেন তো শক্তি, শান্তিপূর্ণ ভাবে দেখাবেন। জয় শ্রীরামের গুঞ্জ উঠবে, চারিদিকে গুঞ্জ উঠবে। 1 কোটি তো বলেছিলাম, এখন বলছে 1.5 কোটি। তবে রামনবমী নিয়ে বিজেপিকে ফাঁকা মাঠ ছাড়তে একেবারেই নারাজ তৃণমূল। যদি ভাঙড়ের দিকে তাকান, রামনবমী পালন করতে সেখানে পথে নামছে কে? শওকত মোল্লা। তৃণমূল বলছে তাদের এই রামনবমী সম্প্রীতির উৎসব, হিন্দু মুসলিম বেছে বেছে নয়। তাই সংখ্যালঘু নেতা, তৃণমূলের অন্যতম দাপুটে নেতা শওকত মোল্লা, তিনি রামনবমীর উৎসব পালন করবেন। রামনবমী এমন ছবি, বিতর্কের পর বিতর্ক। আর গত কয়েক বছরে এই উৎসব ঘিরে তুমুল রাজনৈতিক তরজার সাক্ষী থেকেছে এই বাংলা।
এবারও রামনবমী পালন করতে কোমর বেঁধে নেমে পড়ছে গেরুয়া শিবির। আমরা খোলাখুলি হিন্দুত্বের পক্ষে কথা বলি। হিন্দু সমাজের সঙ্গে কে দাঁড়ায়? হিন্দু সমাজ যখন মার খায়, লুটপাট হয়, দাঙ্গা হয়, বিজেপি দাঁড়ায়। রাম মন্দিরের সঙ্গে সঙ্গে এই রামনবমীর শোভাযাত্রার যে বিস্তার, এটাও বাড়ছে। সব মিলিয়ে আবার বিতর্ক, আবার রাজনীতি, আর এরই মাঝে আসরে তৃণমূল কংগ্রেস। তাদের হাতিয়ার সম্প্রীতি। ভাঙড় বোদরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার পালিত হবে রামনবমীর উৎসব। তার জন্য শুরু হয়ে গিয়েছে প্রচার। হাজির থাকবেন বিধায়ক শওকত মোল্লা। শওকত মোল্লা সাহেবের ফেব্রুয়ারি 6 এপ্রিল রামনবমী অনুষ্ঠিত হবে। আমাদের জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত সবাই এই রামনবমী মিছিলে অংশগ্রহণ করবেন। জিনিসটা আজকে হতে যাচ্ছে বোধহয় নজিরবিহীন, আগে কোনোদিন এটা ঘটেনি। সম্প্রীতির বার্তা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। তবে মিছিলের নামে যে কোনো অশান্তি যে বরদাস্ত করা হবে না, সেটাও স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অস্ত্রশস্ত্র যে কোনো পাঞ্জাবিরাও কৃপার নেয়, আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন, পুলিশের রেস্ট্রিকশন মেনে। অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। পুজো পার্বণে আপত্তি নেই, আপত্তি অশান্তিতে, সাফ জানিয়েছেন মমতা। কিন্তু বিতর্ক থামবে কি? ধর্মের নামে ইভিএম এর সমর্থনের সংখ্যা বাড়ানোর চেষ্টা বন্ধ হবে কি? আপনি ভাবতেই পারেন এটা বিজেপির রামনবমীর প্রেক্ষাপট বা প্রস্তুতি পর্ব বলতেই পারেন। শুধুমাত্র কলকাতা শহরে শুভেন্দু অধিকারীর একটা মিছিল নয়, বিজেপির এই রামনবমীর প্রস্তুতি জেলায় জেলায় চলছে, যেখানে আবার মহিলা ব্রিগেড নামছে। তাদের শঙ্খধ্বনি, মুখে উলুধ্বনি, চলছে রামনবমীর প্রস্তুতি। ভাবুন, রামনবমী ঘিরে রাজনীতির তৎপরতা একবার ভাবুন। প্রস্তুতি নিচ্ছে অন্য পক্ষ, তৃণমূলের কথায় আছি। তৃণমূলের মহিলা ব্রিগেডও প্রস্তুতি নিচ্ছে। তৃণমূলের মহিলা ব্রিগেডও রাস্তায় নামলো আজ দক্ষিণ কলকাতায়। কেন? ওই যে আমি দেখিয়েছিলাম আপনাদের, তৃণমূল তাদের নতুন প্রকল্প লঞ্চ করছে ভোটের কথা ভেবে, মহিলা ভোটারদের মাথায় রেখে, অঞ্চলে আঁচল। তারই প্রথম যে কিস্তি, প্রথম রূপ, সেটা আজ দক্ষিণ কলকাতায় দেখা গেল। নেতৃত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সুতরাং এ বলে আমায় দেখো, বলে আমায়, কেউ কাউকে ছাড়ার নয়। অস্বীকার করা যাবে না যে অর্ধেকের ওপর মহিলা ভোটার রয়েছে, কিন্তু সেই দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেস তার পথটাকে তৈরি করে না। ভোটার তো আসবে, কাজ করলে ভোট অনুসরণ করে, ভোটকে অনুসরণ করে কোনো কাজ তৃণমূল কংগ্রেস করে না। ওই যে বলছিলাম, শুভেন্দু অধিকারী তিনি ধর্মকথায় মন দিয়েছেন। তিনি কোর্ট থেকে অনুমতি নিয়ে আজ মিছিল করেছেন এবং সেখানেও ভোটার তালিকায় গরমিলের অভিযোগের মধ্যেই বলেছেন গরমিলটা হলো বেছে বেছে হিন্দু নামগুলোকে বাদ দেওয়া। ওই ধর্মের সুরসুরি শওকত মোল্লা, সেও রামনবমী পালন করতে চায়। এই যে রাজনীতির কারবারিরা ধর্মে ঢুকে পড়ছেন, ধর্ম কোথায় পালাবে বলুন তো? এর মাঝেই মরতে হচ্ছে আম জনতাকে, যে কোনো রাজনৈতিক দলের সাধারণ কর্মীকে, একেবারে নিচু স্তরের। বেলঘড়িয়ার দিকে তাকান না, তৃণমূল কর্মীকে গুলি করে খুন, দলীয় কার্যালয়ের সামনে দুষ্কৃতীদের গুলি, ঘটনাস্থলে মৃত্যু হলো তৃণমূল কর্মীর। রাজনৈতিক কারণ নাকি প্রমোটারি বিবাদ? তদন্ত করছে পুলিশ। কিন্তু এই উলুখাগড়ার মতো সাধারণ কর্মীরা কেন প্রাণ দেবে? আর ওপরতলায় ধর্মযুদ্ধ হবে? ঈদের দেখতে কে? একটি বাড়ির সামনে পড়ে দেহ, পাশেই পড়ে মদের বোতল। এভাবেই বেলঘড়িয়ার তৃণমূল নেতা রেহান খানের দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। ঠিক এই যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই রাজীবনগরে ঢিলছোড়া দূরত্বেই, কিন্তু এক বাড়ির ঢিলছোড়া দূরত্বেই এই রেহান বলে যে যুবক, তাকে কিন্তু আজ সকালবেলা ভোর 5টার সময় ঠিক বাড়ির থেকে 100 মিটারের মধ্যেই তার রক্তাক্ত অবস্থায় তার দেহ এখান থেকে পরিবারের লোকজন উদ্ধার করে। গুলির ঘটনা ঘটে মঙ্গলবার রাতে। বুধবার সকালে মৃতদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরিবারও খবর পায়। উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রেহানের। হসপিটালে নিয়ে যেতে দেখি ও ওখানে ডেথ হয়ে গেছে। পেছনে মাথার এখানে একটা গুলির চিহ্ন ছিল, কেউ হয়তো গুলি মেরেছিল। যে এই কাজ করেছে আমি তাকে ন্যায্য বিচার চাচ্ছি। যেটা এখানে
গুলি লেগেছে নিয়ে গেছে, পুলিশ তদন্ত করুক, পূর্ণ আস্থা আছে, দোষীদের শাস্তি। রেহান এলাকায় নির্বিরোধী বলেই পরিচিত ছিল। পরিবারের দাবি প্রমোটারি সংক্রান্ত বিবাদের জেরেই খুন। ওই জায়গা জমিনকে দালালি করতো, সুশান্ত সবকে ঘরে ঘরে ঢুকতো, রেপ করতো, জামান লড়কিকে। আমার ছেলে বারণ করতো, থানাকে জানিয়ে দিত। কিন্তু প্রশ্ন উঠছে, রাতে গুলি করার পরেও কেউ শব্দ শুনতে পেলেন না। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃতদেহের পাশে একাধিক মদের বোতল উদ্ধার হয়েছে। মৃতের দেহে গুলির পাশাপাশি বোতলের আঘাতের ক্ষতও রয়েছে। মৃত রেহান প্রমোটারি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল। প্রমোটারি সংক্রান্ত বিবাদে খুন হতে পারে অনুমান পুলিশের। আকস্মিক বিবাদ নাকি পুরনো শত্রুতার জেরেই পরিকল্পনা করে খুন খতিয়ে দেখছে পুলিশ। গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি, বাকি কে করেছে কি হয়েছিল ইনভেস্টিগেশন। এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নেপথ্যে রাজনৈতিক কারণ নেই, তবে সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। পাবলিকের হাল আরো বুঝতে পারবেন যদি পাথর প্রতিমায় তাকান। ওই যে একই ফ্যামিলির 8 জন মারা গেল, যার মধ্যে 4টি শিশু, এবং ওই 4 শিশুর মধ্যে 2 জনের বয়স 6 মাস। পাথর প্রতিমার কথাই বলছি। বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। লাইসেন্স ছাড়া বাজি কারখানা চলছিল, এ তো গতকালই বলেছি। কিন্তু পরিবারের আপত্তি ছিল এই ব্যবসায়। তাকে থোড়াই কেয়ার করেছিল বড় ছেলে চন্দ্রকান্ত। গায়ের জোরে নিয়ম কানুন না মেনেই বাজি কারখানা চালাচ্ছিলেন রম করে। আর এ নিয়ে একাধিকবার পরিবারের সঙ্গে তার অশান্তি বাঁধে। যে ঘরে বসবাস সেই ঘরেই বাজির পাহাড়, তার জেরে বিস্ফোরণ। পাথর প্রতিমায় বাজি কারখানায় বিস্ফোরণ, প্রাণ কেড়েছে পরিবারের 8 সদস্যের। বাড়ির মালিক চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই অগ্নিকাণ্ডের পিছনে দায়ী কে? আইনের চোখকে ফাঁকি দিয়ে কতদিন ধরে গৃহস্থ বাড়িতে চলছিল অবৈধ বাজি কারখানা? তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সরব বণিক পরিবারের প্রতিবেশীরা। তাদের দাবি, কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করেই তৈরি হয়েছে বাজি কারখানা। কিন্তু এখানে তো কোনো নিয়ম না মেনে, কোনো আইন না মেনে, কোনো পারমিশন না নিয়ে এই ধরনের ব্যবসা চলছিল। শুনলাম পঞ্চায়েতের একটা ট্রেড লাইসেন্স আছে, পঞ্চায়েতের ট্রেড লাইসেন্সে এই কারখানা চলতে পারে না। আমরা বারণ করেছি, আমাদের মারধরও করতে এসছে। কে? ওই ওরা ঝগড়া ঝাঁটি করেছে। তা আপনি আতঙ্কে থাকেন? আমরা আতঙ্কে থাকি। কেন? ভয়ে যে কোথায় কিছু হয়ে গেলে আমরা তো প্রাণে বাঁচবো কি মরে যাবো, সেটাই আমাদের চিন্তা। বাড়ির পাশে মানে আপনারও তো এই ঘটনাটা ঘটতো? হ্যাঁ, ওটা আমরা পালিয়েছি কি এমনি ভয়ে তো পালিয়ে, যে ওইটা ওই বাস্ট হয়ে গেলে পরপর বাস্ট হওয়া মানে পরপর তো চলে আসবে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের সঙ্গে সুসম্পর্ক করেই নাকি জনবসতিপূর্ণ এলাকায় বাজি তৈরি করত বণিকরা। প্রশাসন জানতো, তারা কোনো নির্দেশিকা নিষেধাজ্ঞা এই সমস্ত বিষয় কিছুই দেখায়নি। ফলে তারা যদি নিষেধাজ্ঞা জারি করতো এই ঘটনা ঘটতো না। পাথর প্রতিমার ঢোলার দক্ষিণ রায়পুরের তিনের ঘেরি গ্রামে বসবাস বণিক পরিবারের। চন্দ্রকান্তের পরিবারের দাবি, বরাবরই চাষবাসের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রকান্ত। আগে বিভিন্ন পুজোর সময় বেআইনিভাবে বাজি কিনে এনে বিক্রি করতেন। ধোলা থানার পুলিশ আগে তাকে গ্রেফতারও করে। পরে বাজি বিক্রির কৌশল বদলান চন্দ্রকান্ত। বাড়ির অদূরে চাষের জমিতে তৈরি করেন বাজি কারখানা। বাজি তৈরির সঙ্গে নিজের বাড়িতেও বাজি মজুত রাখতেন চন্দ্রকান্ত। ঠিক বাজি কারখানাটা আমি ক্যামেরা পার্সন লোকেশকে বলবো দেখাতে, যে একদিকে একটি পাকা বাড়ি, আরেক দিকটা একটা ছোট বাড়ি, যেখানে বাজি তৈরি করা হতো। এই দুটি বাড়ির মধ্যে বারুদ থাকতো এবং বাজির যে জিনিসপত্র সেগুলো থাকতো। আর এই যে বাজি কারখানা, যেটা মূল কারখানা, এটা হচ্ছে যে মূল কারখানা, সেই কারখানা থেকে বাজি তৈরি করার পরে তারা কিন্তু যে বাড়িতে, সেই বাড়িতে রাখতো। যে বসত বাড়িটা কতটা দূরে, যে এই সবজি বাগান থেকে তার বসত বাড়ি হচ্ছে, মানে অর্থাৎ যে কাকা যেটা তার পরিবারের লোকজন থাকতো, প্রায় 40 থেকে 45 মিটার দূরে। তবে বাড়িতে বাজি মজুত রাখা ও নিয়ম কানুন না মেনে বাজি কারখানা তৈরিতে আপত্তি জানান পরিবারের সদস্যরা। এ নিয়ে বাড়িতে অশান্তিও হয়। পরিবারের দাবি, সেসবে কর্ণপাত করেননি চন্দ্রকান্ত। আপনার বাড়ির পাশে তো আপনি কোন সময় বারণ করেছিলেন? বাড়ির পাশে, হ্যাঁ আমি বারণ করেছি। যদি বারণ শুনতো তাহলে এটা না, বারণ শুনলে তো এটা হতো না। আবার ভাই বা যে একটা অন্য পৃথক কেউ
এটা করতে পারি না, আমি তাদের জোর করতে পারি না। তো আমরা টোটাল ভাইপোকে বলছি বাবা তুই এই লাইনে যাসনি বাবা ফিরে তো বলে কাকা আমি অল্প স্বল্প করি, বাদ বাকি মাংস আমি কিনে এনে বিক্রি করি যেই কারখানা বানানো করেছি যে তুই তো লাইসেন্স যুক্ত তুই বলছে না কাকা আমরা লাইসেন্স করে দিয়েছি, আমি তার বাবা বাড়ির মধ্যে সব কিনে দেবে। মূল রাস্তা অর্থাৎ মিলন মোড় থেকে এই যে তিনের ঘেরি যে জায়গাটা বিস্ফোরণ ঘটেছে বাজির, সেই জায়গাটায় আসতে গেলে প্রায় 2 কিলোমিটারের বেশি, অর্থাৎ গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আসতে হবে ফায়ার ব্রিগেডের গাড়ি। যে জায়গাটা বিস্ফোরণ ঘটেছে সেই জায়গাটা যে দেখাবার চেষ্টা করব, যেখানে এখনো সেই বিধ্বংস যে বাড়িটা সেখানে কিন্তু দেখা যাচ্ছে। পাথর প্রতিমা বিস্ফোরণের পর থেকে কয়েকটি প্রশ্ন উঠছে। জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে গড়ে উঠল এই কারখানা? কারখানার মালিক চন্দ্রকান্ত বণিকের কাকা থেকে প্রতিবেশী সকলের দাবি রীতিমতো ভয়ঙ্কর। নকিবুদ্দিন কাসির রিপোর্ট, জি 24 ঘন্টা। নেতারা যখন একে অন্যের বিরুদ্ধে লড়ছেন তখন ওরা বলছেন মিলে সুর মেরা তুমহারা। আরজি কর মেডিকেল কলেজে বিষয়টা বুঝতে পারছেন না? আরে স্পেশাল বিষয়, তাই তো এই অনুষ্ঠানে প্রসঙ্গের অবতারণা। থ্রেড কালচার কি বিরাট আন্দোলন মনে আছে? ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার মতো অভিযোগ ছেড়ে শান্তিপূর্ণ সহাবস্থানে আসতে চাইছে যুযুধান দুপক্ষ আরজি কর মেডিকেলে। জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন আর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা বলছেন লক্ষ্য তাদের একটাই, নির্যাতিতার ন্যায় বিচার। বিরোধিতা ভুলে একসঙ্গে হাতে হাত রেখে লড়বেন একই দাবিতে। আরজি করে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ খুন, ন্যায় বিচারের দাবির পাশাপাশি সামনে এসেছিল আরও অভিযোগ। আরজি কর মেডিকেলে থ্রেড কালচারের অভিযোগে সুর চড়ান পড়ুয়াদের একাংশ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন আর জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিবাদ এসেছিল প্রকাশ্যে। একদিকে খুন ধর্ষণ, অন্যদিকে থ্রেড কালচারের অভিযোগ। ক্যাম্পাসে কার্যত তুল কালাম পরিস্থিতি। তবে সেই আরজি করেই এখন অন্য হাওয়া। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, এই দুই সংগঠনের মধ্যে আমরা দেখেছি আরজি কর কাণ্ডে দীর্ঘ 6 মাস 7 মাস ধরে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি, পোস্টারিং, স্লোগানিং সব কিছু দেখেছি। একে অপরের কর্মপদ্ধতি নিয়ে দুই পক্ষই কিন্তু নানা সময় নানা রকম অভিযোগ করেছে, কিন্তু সেগুলো কি এখন সবই অতীত? জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন বলছেন কাদা ছোড়াছুড়ি বন্ধ হলে একসঙ্গে চলতে আপত্তি নেই। এই আমাদের রাজ্যের যে হেলথ কেয়ার সিস্টেমটাকে মেলাইন করে নানা রকম পোস্টার দ্বারা যেগুলো কি এবং নানা রকমভাবে লোকেদের থ্রেড কালচারের নামে মেলাইন করে দিয়ে যে হেলথ সিস্টেমটাকে যারা নষ্ট করার চেষ্টা করছিল, আজকের ওদের যদি শুভবুদ্ধি সম্পন্ন কোনো রকম চিন্তাভাবনা আসছে যে আর আমরা কাদা ছোড়াছুড়ির দিকে এগোবো না, তাহলে আমরাও ওটা ওয়েলকাম করছি। যেখানে 10-15 জন যাদের নাম আছে প্রথমে, তাদের যদি আপনি ইতিহাস দেখেন বা তাদের যদি কর্মকাণ্ড দেখেন, যে তারা এক প্রকার মানে কি বলবো, মানে একটা ভয়াবহ একটা অরাজকতার অবস্থা এখানে তৈরি করেছিল, মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে নিহত চিকিৎসকের ন্যায় বিচারের জন্য এই বিভেদ ভুলতে চাইছেন দুপক্ষই। দুজনেই বলছেন তাদের আদতে দাবি একটাই, যেটা অ্যাসপেক্ট কিংবা প্রাইম ডিমান্ড সেটা কিন্তু নির্যাতিতার বিচার, এবং ওই বিচারের আশা থেকে আমরা কোনোদিনই পিছিয়ে আসিনি। এই এক না একাধিক বা এই লার্জার কনস্পিরেসি, এভিডেন্স ট্যাম্পারিং, এগুলো নিয়ে কথা বলুক, এগুলো নিয়ে তো কথা বলা উচিত বলে আমার মনে হয়। তাহলে সেই জায়গায় যদি ওরা কথা বলে বলুক, আমরাও আমাদের মতো আন্দোলন করছি, কখনো কখনো আমাদের এক হয়ে যেতে পারে। নিম্ন আদালতে সাজা পেয়েছেন আরজি করে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, তবে মামলা চলছে। হাইকোর্টে রিপোর্ট দিয়েছে সিবিআই। একজোট হয়ে শেষ পর্যন্ত বিচার ছিনিয়ে আনতে পারবেন এই জুনিয়র চিকিৎসকেরা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দেখুন, কেউ ধর্মের নাম জপ করুক, কেউ অন্য কোনোভাবে কথা বলুক, সবই তো আসলে ভোটের প্রস্তুতি। এ রাজ্যে রাজনীতি মানেই ভোটমুখী রাজনীতি, ভোটমুখী অঙ্ক মেলানোটাই টার্গেট সব দলের। কিন্তু ভোটারের কথা কেউ ভাবছে, কেউ ভাবে? এই যে ধর্ম নাম করে কিংবা ধরুন অন্য কাজকর্ম সেরে ভোটারের কথা ভাবার সময় আছে? একদিকে মাসের শুরুতেই ফের এক দফা ওষুধের দাম বেড়ে গেল। দাম বেড়েছে প্রেশার, সুগার, প্যারাসিটামলের মতো 748টি ওষুধের।
যেগুলো আমাদের প্রায় নিত্যদিনের সঙ্গী। বাড়িতে একটু বয়স্ক লোকজন থাকলে সুগার প্রেশারের ওষুধ লাগেই লাগে, সঙ্গে প্যারাসিটামল। দাম বেড়ে গেল। প্রত্যেক মাসে যাদের ওষুধের দোকানে ছুটতে হয় তাদের পকেটে যে কতটা টান পড়েছে সে খোঁজ রাখেন নেতারা যারা ধর্ম নাম করছেন? বাড়তি খরচ করে ওষুধ কেনার পরেও স্বস্তি নেই, কারণ আপনার কেনা ওষুধ যে ঠিক জাল নয় তার গ্যারান্টি কোথায়? ভোট নিতে নেতারা ব্যস্ত, আম জনতা আমরা কি করব? কোথায় যাব? কোন নেতার কাছে যাব? মাসে আমার ওই মোটামুটি 7,500 টাকা লাগে। হ্যাঁ, সেটা আরও বেড়ে যাচ্ছে। সেটা আরও এখন মোটামুটি আরও 1,000 টাকা বাড়ছে, 8,500 টাকা। ওষুধ দোকানদার বলছে আমরা কি করব, যা দাম আসছে তাই তো আমরা নেবো। হ্যাঁ, এই যেমন আমি এখন আমি ওষুধ কিনলাম এই 1,200 টাকা। এখন এইটার দাম ছিল 1,500 টাকা। হ্যাঁ, এখন আমাকে কিনতে হচ্ছে, বাধ্য হয়ে কিনতে, না কিনলে ভয় লাগছে কোন দিন কী হয়ে যাবে বলা মুশকিল আছে। না, আমাদের ওষুধ যত কম করে হলো ফ্যামিলিতে কোনো মাসে হয়তো 2,000ও লাগে, কোনো মাসে হয়তো 2,500ও লাগে। আবার শরীর টরীর খারাপ হলে সেটা তো 3,500-4ও চলে যায়, আরও বেড়ে যাচ্ছে দিনের পর দিন। আর এই ওষুধের দাম যত বাড়ছে তত জিনিস ওষুধের দাম আরও, আমাদের যেটা তো একটা তো 1,500 কি 2,000 টাকার বাজেট আছে যে এই মাসে হয়তো সেটা বেড়ে হয়তো 2,500 3,000 হয়ে যাচ্ছে। তাতে আমরা খুব প্রবলেমে পড়ে যাচ্ছি, খুব আমরা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি। ওষুধের দাম বৃদ্ধির মাঝেই স্বাস্থ্যক্ষেত্রের আকাশ ছোঁয়া খরচ নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাল ওষুধের আতঙ্ক ছিলই, গোদের ওপর বিস্ফোরণের মতো এক ধাক্কায় বেড়ে গিয়েছে বহু ওষুধের দাম। 1 এপ্রিল থেকেই বর্ধিত দাম কার্যকর করেছে কেন্দ্র। মহার্ঘ হয়েছে সর্দি জ্বরের প্যারাসিটামল, কাশি, সুগার, প্রেশার সহ প্রায় প্রতিদিনের প্রয়োজনের ওষুধ। তাতে চরম ক্ষুব্ধ আম জনতা। জনতার এই ক্ষোভের আঁচ পাচ্ছিল রাজ্যের শাসক দল। তাকে হাতিয়ার করে এবার কড়া তোপ মমতার। মোদী সরকারকে নিশানা করে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে। আর স্বাস্থ্য না থাকলে সম্পদ থাকে না, স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলাবাজি বন্ধ করবে? পশ্চিমবঙ্গে 10 কোটি লোক স্বাস্থ্যসাথীর পায় বলে উনি দাবি করেন। পশ্চিমবঙ্গে কাউকে 1 টাকাতেও ওষুধ কিনতে হয় না, চিকিৎসা নিতে হয় না। তা উনার উদ্বেগের কি আছে? যেখানে 10 কোটি মানুষকে উনি বলছেন আমার হসপিটালে বাংলাদেশ থেকে লোক এসে চিকিৎসা করায়, আমি মানবিক কি তাড়িয়ে দেবো? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও নাকি সবাই এসে উনার চিকিৎসা নেন, উনার বিনা পয়সায় ওষুধ নেন। তাই উনার তো ভাবার কোনো দরকার নেই। 6 এপ্রিল রামনবমী নিয়ে বঙ্গ রাজনীতির উত্তাপ চরমে। অস্ত্রপুজো থেকে শুরু করে পথে নেমে মিছিলের ঘোষণা করেছে গেরুয়া শিবির। তার আগেই আম জনতার ইস্যুতে রাজ্য জুড়ে পথে নামার ঘোষণা করলেন মমতা। রামনবমীর আগে পথে নেমে প্রতিবাদ তৃণমূলের। 4 ও 5 এপ্রিল বিকেল 4টে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল। বিজেপির ধর্মের ইস্যুর পাল্টা তৃণমূলের আম জনতার ইস্যু। রামনবমীতে কেউ অশান্তি করতে চাইলে তাদেরও বার্তা দিতে এই কর্মসূচি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যেহেতু 6 তারিখে রামনবমী, আমি কিছু করব না, শান্তিপূর্ণভাবে কাটুক পুজো। আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টে থেকে 5টা 1 ঘন্টা প্রতি ব্লকে ব্লকে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এলাকায় মিছিল মিটিং হবে। 26-এর ভোটের আগে রামনবমীকে কেন্দ্র করে বাড়তি উচ্ছ্বাস নিয়ে মাঠে নামছে পদ্ম শিবির। তার আগেই জনতার ইস্যুতে মাঠে নেমে বিজেপির পালের হাওয়া টেনে নিতে মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। রাজনীতির মার পাবলিক যায় কোথায়? একটু ভরসা ছিল প্রকৃতিও ছাড়ছে না জনতাকে। বিশ্বাস করুন, রাজনীতি তো মারছেই, সঙ্গে মারছে প্রকৃতিও। এমন তথ্য দেব আপনি মাথায় হাত দেবেন। যাব কোথায় আপনিও বলবেন আমার মতো। কারণ হাওয়া অফিস বলছে এবার লুয়ের স্পেল অনেক লম্বা।
মানে তাপপ্রবাহ দীর্ঘ হবে এবছর 2025-এ। আইপিএল এর মরশুমে রীতিমতো টেস্ট খেলবে তাপপ্রবাহ। কষ্টে সৃষ্টে কাটবে এপ্রিল, মে, জুন। একটানা 11 দিন পর্যন্ত বইতে পারে লু। সাধারণভাবে লু একটানা 4-5 দিনের বেশি স্থায়ী হয় না, তাতেই নাভিশ্বাস ত্রাহি ত্রাহি অবস্থা হয় আমাদের। এবার হাওয়া অফিস বলছে 11 দিন অ্যাভারেজ। টানা 11 দিন যদি লু বয়, রাস্তায় বেরোনো, সুস্থ থাকা, প্রত্যেক দিন ঠিক সময় কাজে যাওয়া, বাড়ির কাজ সারা সম্ভব? কি করব আমরা? পূর্ব ভারতের বিহার, ওড়িশার সঙ্গে এ বাংলাও তাপপ্রবাহের শিকার হবে এবং সেটা বেশ লম্বা তাপপ্রবাহ। সাধে বললাম, রাজনীতির মার, প্রকৃতিও দিচ্ছে না ছাড়। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। যদি ধর্মে রাজনীতি ঢুকে পড়ে, যা হয়, তখন গৃহযুদ্ধও বেঁধে যায়। বারুইপুরে দুটো পরিবার, তারা থানা পুলিশ পর্যন্ত ছুটেছে। কেন জানেন? আদরের এক পোষ্যকার এই দরজায়। এও দেখতে হবে, আদরের পোষ্যের ভাগাভাগি হয়েছেটা কি আসলে? কোথায় সমস্যা? চলুন দেখি। আমার বাড়িতে একটা কুকুর নিয়ে হয়েছিল জানুয়ারি মাসে, আর জানুয়ারি মাসে করে কুকুরটা আমাদের বাড়িতে ছিল। আমার বাড়িতে হরিনাম ছিল 18-19। হরিনামের পরের দিনই এসছে অর্জুন মণ্ডলের ছেলে অমিত মণ্ডল। অর্জুন মণ্ডল এখানে টিএমসি প্রভাবিত একজন মেম্বার। ওনার ছেলে আমার বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢুকে খোঁজ দিয়েছে, লাঠি হাতে দুজন, আরও দুজন এসেছিল। আসার পরে বাড়িতে বলে গেছে, তোমার কুকুর যদি হয় তুমি এসে নিয়ে যাবে। যেদিনকে আমরা কুকুরটিকে আনতে যাই কাগজপত্র নিয়ে, সেদিনকেও প্রচণ্ডভাবে মারধর করা হয়। সেটি আমার বাচ্চা মানে সামনে দাঁড়িয়ে সেটা দেখে প্রচণ্ড ভয় আতঙ্ক হয়। কুকুরটা আমি বিহালা থেকে আনি, বিগত দিন ধরে কুকুরটা আমার বাড়িতে থাকে। আমার বাড়িতে একটা পূজা ছিল, সেই পূজাতে বর্ণিমা পূজা, সেদিন আমরা খুব ব্যস্ত ছিলাম। রাত 11:30 নাগাদ কুকুরটা আমার বাড়ি থেকে মিসিং হয়। আমি তার 1.5 মাস পরে ওদের বাড়িতে একটা হরিনাম হয়। সেই হরিনামে আমাদের পাড়া থেকে কিছু মহিলা যান, হরিনাম শুনতে গিয়ে আমার মাও সঙ্গে যান, গিয়ে দেখেন। তার পরের দিন ওদের বাড়িতে হরিনাম শেষ হওয়ার পরে আমরা বাচ্চাটাকে গিয়ে ওদের বাড়িতে নিয়ে আসি। বারুইপুরের ঘটনা কিন্তু মনে রাখার মতো। এরকমই আরো অনেক কিছু যা আমার নজরে আসে, প্রতিদিন রাত 9টায় শেয়ার করব আপনাদের সঙ্গে। যা বলবো সত্যি বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।